আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে কম্পিউটার সায়েন্সের অধ্যাপক কার্ল নিউপোর্টের লেখা ডিপ ওয়ার্ক বইটার উপর ভিত্তি করে তৈরি একটা টেক্সট। আর সত্যি বলতে কি, এই সোর্সটা এমন একটা সমস্যা নিয়ে কথা বলে যেটা আমরা বোধহয় সবাই প্রতিদিন হাড়ে হাড়ে টের পাই। এই যে কনস্ট্যান্ট নোটিফিকেশন, ইনবক্সে সারাক্ষণ ইমেল আসা আর হাতে থাকা স্মার্টফোনটা, সবকিছু মিলিয়ে আমাদের মনোযোগটা যেন হাজারটা টুকরোয় ভাগ হয়ে গেছে। একদম ঠিক এই জায়গাটাতেই আমাদের আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু এই সমস্যাটা তুলে ধরা না, বরং এই সোর্সটার সাহায্য নিয়ে এর ভেতর থেকে একটা সমাধান খোঁজা। মানে এই বিক্ষিপ্ততার যুগেও কিভাবে নিজের প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়িয়ে তোলা যায়, সেটাই মূল প্রশ্ন। আর এর উত্তর খুঁজতেই সোর্সটা আমাদের দুই ধরনের কাজের সাথে পরিচয় করিয়ে দেয়। হ্যাঁ, ডিপ ওয়ার্ক আর শ্যালো ওয়ার্ক নাম দুটো শুনলেই একটা আবছা ধারণা হয় বটে, কিন্তু বিষয়টাতে গভীরে যাওয়ার আগে চলুন একটু ভেঙে আলোচনা করা যাক। এই ডিপ ওয়ার্ক বলতে আসলে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি শুধু কোনো কঠিন কাজ করা? বিষয়টা তার চেয়েও একটু বেশি। সোর্স অনুযায়ী ডিপ ওয়ার্ক হলো সেই কাজ যা আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কোনো রকম বিক্ষেপ ছাড়া করছেন। এটাকে এক ধরনের মানসিক ব্যায়ামের মতো ভাবতে পারেন, যেখানে আপনি আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে একেবারে শেষ সীমা পর্যন্ত ব্যবহার করছেন। আচ্ছা। আর এর ফলাফল হলো নতুন কোনো ভ্যালু তৈরি হওয়া, যা সহজে নকল করা যায় না। একটা উদাহরণ দিলে হয়তো আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। অবশ্যই। যেমন ধরুন, একজন প্রোগ্রামার যখন একটা জটিল অ্যালগোরিদম লিখছেন, তখন তার মনোযোগের শিখরে থাকতে হয়। একটা নোটিফিকেশনও তার পুরো চিন্তার সুতোটা ছিঁড়ে দিতে পারে। ঠিক। বা ধরুন, একজন লেখক যখন একটা বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা লিখছেন, এই কাজগুলোই হলো ডিপ ওয়ার্ক। বুঝেছি। আর শ্যালো ওয়ার্ক তাহলে ঠিক উল্টোটা? হ্যাঁ, ঠিক তাই। মানে যে কাজগুলো করতে অতটা মাথা ঘামাতে হয় না। আমার তো শুনেই মনে হচ্ছে আমার দিনের বেশিরভাগ কাজই এই ক্যাটাগরিতে পড়বে। আমাদের প্রায় সবারই তাই অবস্থা। শ্যালো ওয়ার্ক হলো সেই সব কাজ যা আমরা অন্যমনস্ক থাকলেও করে ফেলতে পারি। যেমন ইমেলের উত্তর দেওয়া, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ও হ্যাঁ, বা এমন সব মিটিংয়ে বসে থাকা যেখানে শুধু শুনে যেতে হয়, আর কিছু না। সোর্সের মূল কথাটা হলো, এই কাজগুলো আমাদের ব্যস্ত রাখে। একটা কাজ করছি ভাব দেয়, কিন্তু আসলে আমাদের দক্ষতা বাড়ায় না বা পেশাগত জীবনে বড় কোনো সাফল্য এনে দেয় না। তুলনাটা দারুণ। এই ব্যস্ত থাকার ভ্রম থেকে বেরিয়ে আসাটাই তাহলে প্রথম চ্যালেঞ্জ। আর এখানে বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। সোর্সটিতে এই ডিপ ওয়ার্কের অভ্যাস গড়ে তোলার জন্য 4টি মূল সূত্রের কথা বলা হয়েছে। প্রথমটা হলো নিজের জন্য একটা কর্মপদ্ধতি বা দর্শন ঠিক করা। ঠিক, কারণ ডিপ ওয়ার্ক তো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা জীবনযাপনের পদ্ধতি। আর যেহেতু সবার কাজের ধরন বা জীবনযাত্রা এক নয়, তাই সোর্সটিতে 4 রকম দর্শনের কথা বলা হয়েছে। আচ্ছা, যাতে যে কেউ নিজের জন্য উপযুক্ত একটা পথ বেছে নিতে পারে আর কি। তাহলে চলুন এই 4টি পদ্ধতি নিয়েই আলোচনা করা যাক। প্রথমটা হলো মোনাস্টিক। নামটা শুনলেই কেমন যেন সন্ন্যাসীদের কথা মনে হচ্ছে। ধারণাটাও অনেকটা সেরকমই। এই পদ্ধতিতে একজন ব্যক্তি প্রায় সন্ন্যাসীর মতোই জাগতিক সব বিক্ষেপ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেন। ভাবুন তো, একজন লেখকের কথা, যিনি হয়তো একটা বই লেখার জন্য কয়েক মাসের জন্য শহরের বাইরে একটা নির্জন কটেজে চলে গেলেন, যেখানে ইন্টারনেট বা ফোনের সংযোগ পর্যন্ত নেই। কিন্তু এটা কি আজকের যুগে বাস্তবসম্মত? মানে কজন মানুষ পারে নিজেকে এভাবে সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলতে? এটা কি এক ধরনের পালানো নয়? প্রশ্নটা খুবই যৌক্তিক। সত্যি বলতে খুব কম মানুষের পক্ষে এটা সম্ভব। তবে এই পদ্ধতির মূল উদ্দেশ্য হল ডিপ ওয়ার্কের আদর্শ রূপটা দেখানো, যে কতটা গভীরে যাওয়া সম্ভব। এরপরের পদ্ধতিগুলো অনেক বেশি বাস্তবসম্মত। যেমন বাই-মোডাল পদ্ধতি। বাই-মোডাল মানে 2 ধরনের মোড। এটা কিভাবে কাজ করে? ঠিক ধরেছেন। এই পদ্ধতিতে আপনি আপনার সময়কে দুটো পরিষ্কার ভাগে ভাগ করে নেন। একটা অংশ শুধু ডিপ ওয়ার্কের জন্য, আর বাকিটা অন্য সব সাধারণ বা শ্যালো কাজের জন্য। ও আচ্ছা। যেমন একজন অধ্যাপক হয়তো সপ্তাহের 4 দিন পুরোপুরি গবেষণার কাজে ডুবে থাকেন। তখন তিনি কোনো ইমেল দেখেন না বা মিটিংও করেন না। আর সপ্তাহের একটা নির্দিষ্ট দিন তিনি রাখেন ছাত্রছাত্রীদের সাথে দেখা করা বা প্রশাসনিক কাজের জন্য। এটা বেশ কার্যকর মনে হচ্ছে, নিজের সময়কে এভাবে ব্লক করে দেওয়া। কিন্তু যাদের কাজের রুটিন প্রতিদিন প্রায় একই রকম, তাদের জন্য কি উপায়? তাদের জন্য তৃতীয় পদ্ধতিটা সবচেয়ে বেশি কার্যকর। এর নাম হল রিদমিক পদ্ধতি।
এই পদ্ধতিতে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়কে ডিপ ওয়ার্কের জন্য বেছে নেওয়া হয়। যেমন আপনি ঠিক করলেন প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 7:30টা পর্যন্ত আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করবেন এবং এই সময়ে ফোন বন্ধ থাকবে। কিন্তু এই ঋদ্বিক পদ্ধতিতেও তো একটা সমস্যা আছে। মানে প্রতিদিন ভোর 5টায় ওঠা তো আর সবার জন্য সম্ভব না। যাদের জীবনযাত্রা ভিন্ন বা যারা রাতের বেলা বেশি প্রোডাক্টিভ, তারা কিভাবে এই রুটিন তৈরি করতে পারে? চমৎকার প্রশ্ন। ভোরের সময়টা তো একটা উদাহরণ মাত্র। মূল বিষয়টা হলো একটা ছন্দ বা রিদম তৈরি করা, যা আপনার অভ্যাসে পরিণত হবে। সেটা দুপুরের লাঞ্চের পরে 90 মিনিটও হতে পারে বা রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর 2 ঘন্টাও হতে পারে। আসল কথা হলো প্রতিদিন একই সময়ে কাজটা করা, যাতে আপনার মস্তিষ্ক ওই সময়ে গভীর মনোযোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। বুঝেছি। সোর্সটির মতে বেশিরভাগ মানুষের জন্য এটাই সবচেয়ে টেকসই পদ্ধতি। এই পদ্ধতিটা তো বেশ গোছানো, একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা। কিন্তু সবার জীবন তো এত গোছানো নয়। ধরা যাক একজন সাংবাদিকের কথা, যার কাজের কোনো নির্দিষ্ট সময় নেই। ব্রেকিং নিউজের জন্য তাকে তো যে কোনো মুহূর্তে দৌড়াতে হতে পারে। তাদের জন্য কি কোনো উপায় আছে? হ্যাঁ, তাদের জন্যই চতুর্থ এবং সবচেয়ে কঠিন পদ্ধতিটি হলো জার্নালিস্টিক পদ্ধতি। একজন ভালো সাংবাদিক যেমন বিশৃঙ্খলার মধ্যেও 10 মিনিটের একটা ফাঁক পেলেই তার রিপোর্টের একটা অংশ লিখে ফেলতে পারেন, এই পদ্ধতিটাও ঠিক তেমন। যখনই অপ্রত্যাশিতভাবে কিছুটা ফ্রি সময় পাওয়া যায়, যেমন একটা মিটিং ক্যান্সেল হলো, ঠিক, অথবা ক্লায়েন্ট আসতে দেরি করছে, তখনই নিজেকে সমস্ত বিক্ষেপ থেকে সরিয়ে নিয়ে ডিপ ওয়ার্ক মোডে চলে যাওয়া। কিন্তু এটা তো ভীষণ কঠিন হওয়ার কথা। হঠাৎ করে সব চিন্তা ঝেড়ে ফেলে গভীর মনোযোগে ঢোকা তো সহজ নয়। একদমই সহজ নয়। আর কারণেই সোর্সটি বলছে এই পদ্ধতির জন্য অনেক বেশি অনুশীলন দরকার। আপনার মনোযোগের পেশি অনেক শক্তিশালী হতে হবে, যাতে আপনি সুইচ অন অফ করার মতো করে মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারেন। আচ্ছা, তাহলে প্রথম সূত্রটি হলো নিজের জীবনযাত্রার সাথে মিলিয়ে এই 4টি পদ্ধতির যে কোনো একটি বেছে নেওয়া। এরপর দ্বিতীয় সূত্র, যেটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হচ্ছে, একঘেয়েমিকে আলিঙ্গন করা। কারণ আমাদের তো অভ্যাস হয়ে গেছে, একটু অবসর পেলেই বা বোর লাগলেই ফোনটা হাতে চলে আসে। আর এটাই মনোযোগের সবচেয়ে বড় শত্রু। সোর্সটি বলছে ডিপ ওয়ার্কের ক্ষমতা বাড়াতে হলে ইচ্ছাকৃতভাবে বোরিং সময় কাটানোর অভ্যাস করতে হবে। কারণ যখনই আমরা বোর হই আর ফোন হাতে নিই, আমরা আমাদের মস্তিষ্ককে একটা সহজ ডোপামিন হিট দিই। ঠিক। এই তাৎক্ষণিক আনন্দের চক্রে মস্তিষ্ক অভ্যস্ত হয়ে গেলে সে আর কঠিন ও দীর্ঘমেয়াদী কাজে মনোযোগ ধরে রাখতে চায় না। মনোযোগের ক্ষমতাটা ধীরে ধীরে কমে আসে। তার মানে সারাক্ষণ নিজেকে ব্যস্ত বা বিনোদনের মধ্যে না রাখাটাও একটা অনুশীলন। কিন্তু এই অভ্যাস থেকে বেরোনোর কোনো বাস্তব উপায় কি ষষ্ঠীতে বলা আছে? হ্যাঁ, বলা আছে। একটা কার্যকর উপায় হলো আগে থেকেই নিজের অবসর সময়টা পরিকল্পনা করে রাখা। মানে কখন আপনি ইন্টারনেট ব্যবহার করবেন আর কখন করবেন না। যেমন আপনি ঠিক করতে পারেন যে রাত 9টার পর আর কোনো স্ক্রিন দেখবেন না। প্রথম দিকে খুব অস্বস্তি হবে, কিন্তু ধীরে ধীরে আপনার মস্তিষ্ক এই শান্ত অবস্থায় অভ্যস্ত হয়ে উঠবে। আরেকটা দারুণ কৌশলের কথা বলা হয়েছে, যার নাম প্রোডাক্টিভ মেডিটেশন। প্রোডাক্টিভ মেডিটেশন, এটা আমার কি জিনিস? এটা হলো হাঁটার সময় বা ব্যায়াম করার সময় বা গাড়িতে বসে থাকার সময়, যখন আপনার শরীর ব্যস্ত কিন্তু মন আজাদ, তখন কোনো একটা নির্দিষ্ট সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করা। ফোনের দিকে না তাকিয়ে শুধু নিজের চিন্তার সাথে সময় কাটানো। এটা মনোযোগকে একটা নির্দিষ্ট বিষয়ে ধরে রাখার দারুণ অনুশীলন। বাহ, এটা তো দারুণ একটা ধারণা। তৃতীয় সূত্রটি সোশ্যাল মিডিয়া সম্পর্কিত। সোর্সটি কি সরাসরি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে বলছে, যা আজকের যুগে প্রায় অসম্ভব মনে হতে পারে? না, সরাসরি ছেড়ে দেওয়ার কথা বলা হয়নি, বরং এর ব্যবহার নিয়ে সচেতন হওয়ার কথা বলা হয়েছে। সোর্সটি আমাদের একটা সহজ কিন্তু শক্তিশালী প্রশ্ন করতে বলে, এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি কি আমার পেশাগত বা ব্যক্তিগত জীবনের মূল লক্ষ্যে পৌঁছাতে কোনোভাবে সাহায্য করছে? এর থেকে যেটুকু সুবিধে পাচ্ছি তা কি আমার মনোযোগ নষ্ট হওয়ার ক্ষতির চেয়ে বেশি? এই প্রশ্নটা নিজেকে করলে তো অনেক কাপই বাদ পড়ে যাবে। কিন্তু একটা ভয়ও কাজ করে, বিশেষ করে পেশাগত জীবনে। যদি আমি লিঙ্কডইনে অ্যাক্টিভ না থাকি, তাহলে হয়তো কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এই ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট থেকে বেরোনো যায় কিভাবে? সোর্সটি এরও একটা সমাধান দেয়।
সেটা হলো কোনো অ্যাপ পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে 30 দিনের জন্য একটা ব্রেক নেওয়া। এই 30 দিন আপনি অ্যাপটি ব্যবহার করবেন না, কিন্তু আপনার অ্যাকাউন্টও ডিলিট করবেন না। আচ্ছা, সমস্যায় পড়েছে? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হবে না। ইন্টারেস্টিং। আর তখনই আপনি বুঝতে পারবেন ওই অ্যাপটি আপনার জীবনে যতটা গুরুত্বপূর্ণ মনে হতো আসলে ততটা নয়। এটা একটা দারুণ পরীক্ষা হতে পারে। এবং চতুর্থ ও শেষ সূত্রটি হল শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজ ছাঁটাই করা। এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। ব্যস্ত থাকা আর উৎপাদনশীল হওয়া যে এক জিনিস নয়। একদম। আমরা অনেকেই দিনের শেষে খুব ক্লান্ত থাকি আর ভাবি যে অনেক কাজ করেছি, কিন্তু বাস্তবে হয়তো আমরা শুধু একগাদা শ্যালো কাজ করে ব্যস্ততার একটা ভ্রম তৈরি করেছি। ঠিক। সোর্সটি পরামর্শ দেয় নিজের কাজের সময়কে ট্র্যাক করতে, মানে কোন কাজে কত ঘন্টা যাচ্ছে তার একটা হিসাব রাখা। তাহলেই বোঝা যাবে কতটা সময় আসলে অগভীর কাজে নষ্ট হচ্ছে। কিন্তু অনেক সময় তো এই শ্যালো কাজগুলোকে এড়িয়ে যাওয়া যায় না। মানে বসের ইমেলের উত্তর সঙ্গে সঙ্গে না দিলে বা জরুরি মিটিংয়ে না গেলে তো চাকরিই থাকবে না। এখানে ভারসাম্যটা কিভাবে করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোর্সটি বলছে না যে সব শ্যালো কাজ বাদ দিতে হবে, বরং বলছে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং যতটা সম্ভব কমাতে হবে। যেমন আপনি আপনার সহকর্মী বা বসকে জানাতে পারেন যে আপনি দিনের নির্দিষ্ট কিছু সময়েই ইমেল চেক করবেন, এতে তাদের প্রত্যাশা ঠিক থাকবে। এটা একটা ভালো পয়েন্ট। আরেকটা উপায় হলো মিটিংয়ের আগে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা নেয়া। যদি মিটিংয়ের কোনো নির্দিষ্ট এজেন্ডা না থাকে, তাহলে বিনয়ের সাথে সেই মিটিং এড়িয়ে যাওয়া বা তার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা। মূল কথা হলো নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তাহলে এই 4টি সূত্র, নিজের পদ্ধতি বেছে নেওয়া, বোর্ডমকে গ্রহণ করা, সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমানো এবং শ্যালো কাজ ছাঁটাই করা, এই সবকিছুর মূল উদ্দেশ্য কি? সোর্সটিতে একটা চমৎকার গাণিতিক সূত্রের মাধ্যমে পুরো বিষয়টা বোঝানো হয়েছে। হ্যাঁ, সূত্রটি খুবই সহজ কিন্তু গভীর। উচ্চমানের কাজ সমান সমান ব্যয়িত সময় গুণ মনোযোগের তীব্রতা। অর্থাৎ উচ্চমানের কাজ সমান ব্যয়িত সময় গুণ মনোযোগের তীব্রতা। ঠিক। তার মানে প্রচলিত হার্ড ওয়ার্ক বা দিনে 10-12 ঘন্টা কাজ করার ধারণাটাই তো এখানে চ্যালেঞ্জের মুখে পড়ছে। ব্যাপারটা শুধু কতক্ষণ কাজ করলাম তা নিয়ে নয়, বরং ওই সময়ে মনোযোগের ঘনত্ব কতটা ছিল সেটা নিয়ে। ঠিক তাই। একজন ছাত্র 8 ঘন্টা ধরে পড়ার টেবিলে বসে আছে, কিন্তু প্রতি 10 মিনিট পর পর ফোন চেক করছে। তার 8 ঘন্টার পড়াও হয়তো অন্য আরেকজন ছাত্রের 2 ঘন্টার গভীর মনোযোগ দিয়ে পড়ার সমানও হবে না। আমাদের কাজের জগতেও একই ব্যাপার। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি 2 ঘন্টার সমস্ত নোটিফিকেশন বন্ধ করে কোডিং করেন, তার সেই 2 ঘন্টার আউটপুট হয়তো অন্য আরেকজনের সারাদিনের বিক্ষিপ্ত কাজের চেয়ে অনেক বেশি উন্নত মানের হবে। বিষয়টা আসলেই ভাবনার। এর মানে আমাদের মূল সম্পদ সময় নয়, বরং মনোযোগ। একদম। যদি আমরা এটিকে একটা বড় চিত্রের সাথে সংযোগ করি, তাহলে দেখব যে আজকের অর্থনীতি হল অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগের অর্থনীতি। প্রযুক্তি কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে শুধু আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য এবং তাকে ধরে রাখার জন্য। ঠিক। তাদের ব্যবসার মডেলই হল আমাদের মনোযোগকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। এই স্রোতের বিপরীতে গিয়ে নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে মূল্যবান দক্ষতা। আজকের আলোচনা থেকে আমার কাছে এটা স্পষ্ট যে ডিপ ওয়ার্ক কোনো জাদু বা জন্মগত প্রতিভা নয়। সোর্স অনুযায়ী এটি একটি দক্ষতা যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয়। ঠিক যেমন ব্যায়াম করে শরীরের পেশি তৈরি করতে হয়, তেমনি মনোযোগের অনুশীলন করে ডিপ ওয়ার্ক করার ক্ষমতা বাড়াতে হয়। এবং সোর্সটির শেষ কথাটি হল, ভবিষ্যতের পৃথিবীতে তারাই টিকে থাকবে এবং নেতৃত্ব দেবে যারা গভীর মনোযোগ দিয়ে জটিল কাজ সম্পন্ন করার ক্ষমতা রাখে। কারণ অগভীর বা শ্যালো কাজগুলো, যেমন ডেটা এন্ট্রি করা বা সাধারণ ইমেলের উত্তর দেওয়া, এগুলো খুব সহজেই অটোমেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করিয়ে নেওয়া সম্ভব হবে। রাইট। কিন্তু গভীর কাজ, যা নতুন কিছু সৃষ্টি করে, জটিল সমস্যার সমাধান করে বা কৌশলগত সিদ্ধান্ত নেয়, তার চাহিদা সবসময় থাকবে এবং বাড়বে। সোর্সটি আমাদের ডিপ ওয়ার্ক করার পদ্ধতি নিয়ে অনেক পথ দেখিয়েছে। আলোচনা শেষে এখন একটা প্রশ্নই মাথায় ঘুরছে। আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো গুরুত্বপূর্ণ কাজটি আছে যা দীর্ঘদিন ধরে ফেলে রেখেছি শুধু মনোযোগের অভাবে? আমাদের নিজেদের জন্য সেই একটি বা দুটি ডিপ কাজ আসলে কি,
যা সম্পূর্ণ করতে পারলে আমাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনটা সত্যিই বদলে যেতে পারে?